মিয়ানমার সীমান্তে ইউনূস আবার ধরা খাচ্ছে। তো সরাসরি আলোচনায় চলে যাই। দাদা, ভারতের সীমান্তে কিছু হোক বা না হোক, তাদের কিন্তু এক ধরনের প্রোপাগান্ডা উত্তেজনা থাকেই, কিন্তু মিয়ানমার সীমান্তে মানুষ হত্যা হচ্ছে, এত কিছু ঘটছে, কিন্তু ইউনূসের কোনো বক্তব্য নেই, তার মব বাহিনীর কোনো বক্তব্য নেই, তার সুশীল সমাজের কোনো বক্তব্য নেই। তাহলে কি মিয়ানমার সীমান্তে ইউনূস আবার ধরা খাচ্ছে, এই জন্যই সবাই চুপ করে আছে? জি দাদা, আপনার। ইউনূস যে একটা অদ্ভুত সমস্যায় বাংলাদেশকে ফেলছে, এবং সে যেদিন থাকবে না, মানে এই ক্ষমতায় থাকবে না, সেদিন বাংলাদেশকে এই দুর্ভোগ ভোগতে হবে। এটা খানিকটা বলতে পারি যে ইউনূস একেও খুশি করার, মানে আমেরিকানদেরও খুশি করার চেষ্টা করেছে, আবার পাকিস্তানিদেরও খুশি করার চেষ্টা করেছে। কেন? এখানে আমরা পরিষ্কার খবর পাচ্ছি যে আমেরিকানরা আরাকান আর্মিকে সাপোর্ট করতে চেয়েছে। তার কারণটা হচ্ছে তাদের একটা বড় খেলা, দ্য বিগ গেম বা গ্রেট গেম, তার অংশ যে চীনের যে মায়ানমারের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে ঢোকার যে পথ, চায়না মায়ানমার ইকোনমিক করিডর, এবং যেটা সুদৃঢ় করার জন্য তারা চকপিউ বন্দর নগরী গড়ে তুলেছে মায়ানমারের ওই রাখাইন প্রদেশের উপকূলবর্তী অঞ্চলে। এই জায়গাটাতে আরাকান আর্মিকে সাপোর্ট করে আরাকান আর্মি যাতে ওই জায়গাটা স্বাধীন করে এবং চীনের ওই রাস্তা, ওই পথ বন্ধ হয়, তার জন্য আমেরিকানরা আরাকান আর্মিকে সাপোর্ট দিয়েছে। ভালো কথা, আরাকান আর্মিকে সাপোর্ট দিয়েছে, এর জন্য আমেরিকানরা করিডোর করতে চেয়েছিল এবং জাতিসংঘ তাদের সুরে সুর মিলিয়ে রাখাইন করিডোরের কথা বলেছিল। তখন ওয়াকার সাহেব এটা আপত্তি করলেন, ব্লাডি করিডোর টরিডোর বলে চেঁচামেচি করলেন। কিন্তু পরে যা হয়, ওয়াকার সাহেব আর ইউনূস সাহেব দুজনের টিকিট একই জায়গায় বাঁধা। ওয়াকার সাহেবও যেদিন চিফ থাকবেন না, ওনাকে আমেরিকানরা কিভাবে রিহ্যাবিলিটেট করে, আমেরিকাতে ভিসা টিসা দেয় কিনা, মইনু আহমেদ ফর্মুলা আর কি। হ্যাঁ, সেফলি বেরিয়ে যাবে, টাকা পয়সা তো অনেক হয়েছে। যাই হোক, তো এই জায়গাতে একদিকে আরাকান আর্মিকে সাপোর্ট করার চাপ, অন্যদিকে পাকিস্তানিরা এমনি আমেরিকাকে খুশি করে। পাকিস্তানের জেনারেল সাহেবরা আমেরিকা ট্রাম্পকে দেখলেই স্যালুট ট্যালুট দেয়, আর তাকে নানা রকম খোয়াব দেখায় যে বালুচিস্তানের এইসব খনিজ সম্পদ টম্পদ, এই তো আমেরিকানরা এগুলি সব করবে টরবে। হ্যাঁ, এবং ট্রাম্পও খুশি হয়ে যায়। ট্রাম্প তো একটা ধরো, মানে কি আর বলবো, ছোটখাটো ঘুষখোর তোমার অফিসার থাকে না, একটু গিফট টিপ দিলে খুশি হয়ে যায়। ওই ট্রাম্পকে একটু গিফট টিপ দাও, হি উইল মেক মি রিচ। হ্যাঁ, ওই কাতারের আমির একটা প্লেন দিয়েছে, এটা নিয়ে সে নাচছে। আমার বন্ধু শশী থারুর, যে আমার বইতেও লিখেছে, একসময় ইউএন জাতিসংঘের ডিপ্লোম্যাট ছিল, সিনিয়র পজিশনে ছিল, সেক্রেটারি জেনারেলের পোস্টও কন্টেস্ট করেছিল। শশী থারুর আমাকে বলে যে, সুবীর, I have dealt with 4 American presidents. I've not seen somebody like this idiot. He's a cheap guy, অত্যন্ত সস্তা প্রকৃতির লোক। তো যাই হোক, প্রশ্নটা হচ্ছে এখন এই ট্রাম্পকে খুশি না রাখলে ইউনূস সাহেবের সমস্যা হবে। পাকিস্তান ট্রাম্পকে সুন্দরভাবে টুপি টাপা দিয়ে, এদিকে পাকিস্তান একটা অন্য খেলা খেলেছে। তারা আরাকান আর্মি পুরো আরাকান প্রদেশ দখল করে ফেলবে, এটা চায় না। তারা আরাকান প্রদেশের উত্তর ভাগে যে রোহিঙ্গিয়ারা রয়েছে, তাদের সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে 4টে গোষ্ঠীর মধ্যে 3টেই খুব প্রো পাকিস্তানি। বিশেষ করে আরসা, যেটা আরাকান রোহিঙ্গিয়া স্যালভেশন আর্মি, এটা পাকিস্তানে অবস্থানরত বসবাসকারী রোহিঙ্গিয়া যারা আছে পাকিস্তানে, কিন্তু প্রচুর রোহিঙ্গিয়া, বিশেষ করে করাচিতে। আমার এক বান্ধবী একবার ওই আরাকান প্রজেক্ট বলে একটা প্রজেক্ট চালাতেন, ইয়েনকে অ্যারেন্স, ডাচ মহিলা, সে গেছে ওখানে। তো সে বলছে ওখানে 4-5 লাখ রোহিঙ্গা আছে, এবং রোহিঙ্গারা কোথায় জানো, যারা ওই মাছ টাছ ধরে, ওই ট্রলার ফিশিং ইন্ডাস্ট্রি, তাতে ম্যাক্সিমাম রোহিঙ্গা। তারা পাকিস্তানিদের থেকে এই নৌকা মাছ ধরা, এই কাজগুলি ভালো বোঝে। আর করাচির রেড লাইট ডিস্ট্রিক্টে ভর্তি রোহিঙ্গা মহিলা। তো এই অবস্থা, কিন্তু তারা তো ওইখানে যাবে, তাদের আলটিমেট টার্গেট। তো যাই হোক, এই রোহিঙ্গিয়া যে পাকিস্তানের ওখানে, ওদের লোকজন ওদের দিয়ে আরসা তৈরি করে আইএসআই, হ্যাঁ, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি। পুরনো যে রোহিঙ্গা সংগঠন 3টে ছিল, তার মধ্যে 2টো পুরোপুরি ভাবে পাকিস্তানের সাথে, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, আরাকান রোহিঙ্গা ইসলামিক ফ্রন্ট। শুধু আরাকান রোহিঙ্গা ন্যাশনালিস্ট অর্গানাইজেশন আর্নো, ওরা স্বাধীন আরাকানে বিশ্বাসী। ওরা বলে যে আমরা রাখাইন ভাইদের সাথে আমরা একসাথে মিলেমিশে
এই জায়গাটাকে স্বাধীন করবো, বার্মিজ সাম্রাজ্যবাদীদের তাড়িয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। ওরা ওদেরকে পাকিস্তানও হেল্প করে না, বা বাংলাদেশেরও গোয়েন্দা বিভাগ যারা এই RSO কে আগে হেল্প করেছে জিয়াউর রহমানের সময় থেকে। জিয়াউর রহমান কিন্তু এই খেলাটা শুরু করেছিলেন। এই খেলাটা শুরু করে এই রোহিঙ্গিয়া গোষ্ঠী RSO আরিফ এদের হেল্প করেছিলেন, এবং তার রিটালিয়েশনে মায়ানমার আর্মি তখন জেনারেল নেভিন, মায়ানমারের মিলিটারি জুন্টার বস, উনি অপারেশন নাগামিন বা সি লায়ন বলে একটা অপারেশন শুরু করে, যাতে রোহিঙ্গাদের ব্যাপক মারধর, অত্যাচার। এবং তখনই খেয়াল রেখো 78-79 প্রথম রোহিঙ্গাদের ঢল নামে, কয়েক লাখ রোহিঙ্গা তখন এসে হাজির হয়। তারপরে মাঝে মাঝে এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ রোহিঙ্গারা যখনই খুব বড় সশস্ত্র কার্যকলাপ করেছে তখনই ব্যাপকভাবে মায়ানমার আর্মি রোহিঙ্গাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, অত্যাচার হয়েছে, এবং রোহিঙ্গারা ওখান থেকে পালাতে বাধ্য হয়েছে এবং বাংলাদেশে এসে শেল্টার নিয়েছে। যেটা লাস্ট 2017 এই আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি যে একসাথে 40টা পুলিশ স্টেশন আক্রমণ করলো, আমি সেই সময় মায়ানমারে। তারপরেই বার্মিজ আর্মি ম্যাসিভ মানে ওখানে অত্যাচার শুরু করলো এবং কয়েক লক্ষ রোহিঙ্গা বাড়ি চলে আসলো। যাই হোক, প্রশ্ন হচ্ছে এই যে রোহিঙ্গাদের একটা হাওয়া দেওয়া, এই জিনিসটা এখনো বাংলাদেশ সেনাবাহিনী এবং DGFI এরা দিচ্ছে। এবং এখানে ISI মদতটা হচ্ছে ISI। তো একদিকে ISI রোহিঙ্গিয়াদের দিচ্ছে। এখন রোহিঙ্গিয়া গোষ্ঠীগুলোর লাইনটা কি? এই রোহিঙ্গিয়া গোষ্ঠীগুলো তারা স্বাধীন আরাকানের লড়াইয়ে একসাথে আরাকান আর্মির সাথে সামিল হতে নারাজ। তারা বলছে যে আরাকান আর্মি স্বাধীন করলে আরাকানিরা এখানে রাজত্ব করবে, অর্থাৎ রাখাইনরা যারা মেজরিটি ওখানে, আমাদের কি লাভ হবে? আমরা এখানে উত্তর আরাকানে একটা আলাদা ইসলামিক রাষ্ট্র গড়ে তুলতে চাই বা একটা অঞ্চল। এবং এর জন্য এরা ইদানিং এই যে বার্মিজ আর্মি আর আরাকান আর্মি যে এখন যে মারামারিটা হচ্ছে, এখন কিন্তু এই আরাকান আর্মি এগেইনস্টে এই রোহিঙ্গা গোষ্ঠীগুলি সশস্ত্র সংগ্রাম করছে। এদের বেশ নতুন করে ট্রেনিং হয়েছে, এদের জন্য ওই জামা কাপড় সেলাই টেলাই হচ্ছিল চিটাগংয়ে, যেটা নিয়ে হয়েছিল ধরা খেলো। তো বাংলাদেশ একদিকে পাকিস্তানের এদের কথায় আরাকান এই রোহিঙ্গা গ্রুপগুলিকে সাপোর্ট করছে, আরেকদিকে আবার খানিকটা হলো সাপোর্ট আরাকান আর্মিকে ওদের দিতে হয়েছে আমেরিকাকে খুশি রাখতে গিয়ে। তো জলে কুমির ডাঙায় বা টাইপের অবস্থা, তুমি দুজনকে হেল্প দিয়েছো, এখন দুজনের মধ্যেই একটা ক্ষোভ আছে রাখার জন্য। প্রশ্নটা আমার যেটা, যে এই ইসলামের দোহাই দিয়ে তো কাউকে রাখতে পারেনি। বাঙালির যেটা সমস্যা হয়েছে কি, বাঙালি এই সত্যটা সবার আগে বুঝেছিল, তাই জন্য 71 হয়েছে। সেখানে বাঙালি জাতিসত্তা প্রতিষ্ঠিত হয়েছিল। এবং আজকে ওই ধারাতেই দেখা যাচ্ছে ইরানেও বলছে আই এম পার্সিয়ান, আই এম নট মুসলিম, মুসলিম পরে, আগে আমি পার্সিয়ান, আমার একটা দীর্ঘ পুরনো সভ্যতা এখানে রয়েছে, ইসলাম অনেক পরে এসছে। পার্সিয়া সে বিরাট সাম্রাজ্য, জারেক্সাস, দারাইউস, বড় সব রাজা টাজা, আকেমেনাইট বংশ যাদের। বালুচিস্তান এই জিনিস হচ্ছে তো অনেকদিন ধরেই, তারপরে খাইবার পাখতুনখোয়া। আজকে হঠাৎ বাংলাদেশে এই কিছু পাকিস্তানের ভূত বা ছায়া সঙ্গীরা তারা হঠাৎ করে জেগে উঠেছে, তাদের হঠাৎ করে খেয়াল হচ্ছে যে না, আমাদের একটা বিরাট মুসলমান হতে হবে। আসলে সব কিছুই না, মেইন ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য এই জিনিসটাকে ব্যবহার করেছে, এবং আমেরিকান ডিপ স্টেট, পাকিস্তান, টার্কিশ ইন্টেলিজেন্স মিল এটা ব্যবহার করেছে। আর প্রচুর টাকা, এই ব্যাপক হারে টাকা খরচ করেছে, এখন সব ক্লিয়ার হচ্ছে। পাকিস্তানের তো নিজেরই টাকা নেই, দেউলিয়ার দেশ, পৃথিবীর সব থেকে বড় ভিখারি পপুলেশন পাকিস্তান। এই জন্য এখন মধ্যপ্রাচ্যে অনেক দেশ পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধ করছে, এইখানে এসে এই ভিক্ষুকগিরি করে, মানে পরিবেশ নষ্ট করে। তো যাই হোক, পাকিস্তান ছেড়ে দাও, পাকিস্তান কারুকার্যটা করছে, কিন্তু মেইন টাকাটা দিয়েছে টার্কি, আমেরিকান ডিপ স্টেট এরা। এই টাকা ছড়িয়ে এই সরকার পতন ঘটানো সম্ভব হয়েছে। এই ব্যাপক টাকা নিয়ে আজকে এদিকে এখানে জামাতের সাথে অ্যালায়েন্স করেছে, আর হাসনাত আব্দুল্লাহ দেখো এনসিপি, মানে কন্ট্রাডিকশনটা তুমি দেখো, যে জামাতের সাথে তুমি অ্যালায়েন্স করছো, হুজুরদের জয় জয়কার করছো, আর ওইদিকে ইরানে হুজুরদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তুমি বলছো যে ওখানকার যারা আন্দোলনকারী তারা অত মেধাবী না আমাদের মতো, তাই জন্য তারা পেরে উঠছে না, মানে ওখানে আমেরিকার পক্ষ সাপোর্ট করছো। মানে
এদিকেও খেতে হবে, ওদিকেও খেতে হবে, উপরটাও খাওয়া, তলারটাও খাওয়া। হ্যাঁ, তো যাই হোক, এরা তো মানে এইসব সস্তা, এরা ওই টাকা পয়সা এবং এর জন্য দেখবে যে এদের এত, তাহলে এই যে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তুমি কি চাঁদ সূর্য এগুলি ধরে এনে লাঞ্চ ডিনার করেছো? তোমার হোটেলের বিল 134 কোটি টাকা, ব্যাপারটা কি? তুমি কি খাওয়া দাওয়া করছো, নাকি অন্য কিছু করছো? তো যাই হোক, এখানে প্রশ্নটা হচ্ছে যে এখানে না মানে ইউনূস সাহেবের, যেমন বললাম, এই যে আরাকানে কন্ট্রাডিকশন, যে এদিকে পাকিস্তানকে খুশি করতে গিয়ে রোহিঙ্গাদের অস্ত্র দাও, এই করো, এদিকে আবার আমেরিকাকে খুশি করতে, পুরোটাই একটা কন্ট্রাডিকশনের মধ্যে পুরো দেশটাকে ফেলে দিয়েছে। এবং এর মানে ডাইরেক্ট মানে শিকার কারা হচ্ছে? ওই সাধারণ মানুষ। ওই আমার এক বন্ধু আছে, সে রিক্সাওয়ালা, তোমাদের মতো মান্যগণ্য ব্যক্তি যেমন আমি চিনি বাংলাদেশে, আবার খুব এতিম মানুষ টানুষ, 2 দিন রিক্সা চড়ছে, ভাই দাওয়াত খাইবেন নাকি? তাকে আমি জিজ্ঞেস করলাম সেদিন, সে বনানী ওই অঞ্চলে রিক্সা চালায়, কেমন আছো শাহজাহান? কয়, ভাইজান আমরা 3 দোস্ত একসাথে রিক্সা টানি, তো 2টার অলরেডি ছিনতাই হয়ে গেছে। মানে রিক্সাওয়ালা কয় টাকা সারাদিন রোজগার করে? তো সেটাই সে বলছে যে আমার নাম্বার এখনো আসে নাই, কি জানি কবে আমারে জানি ধরে। বলছে এমনিতেই দেশের যা আইন শৃঙ্খলা পরিস্থিতি, 6টা মাগরিবের নামাজের পর প্যাসেঞ্জার পাওয়া যায় না, তার মধ্যে ঠান্ডা পড়ছে, কয় টাকা রোজগার করে, এইটাও ছিনতাই। তো এরকম একটা দেশে মানে অরাজকতা করে, মানে একটা দেশ ভালো দিকে যাচ্ছিল, ইকোনমিক্যালি ডেভেলপ করছিল, সর্বনাশ করে রেখে। ইউনূস ইজ নাথিং বাট এ রাহু। এই যে আমরা বলি না রাহু কেতু, রাহু সাক্ষাৎ রাহু। হ্যাঁ, এবং ও দেশটাকে শেষ করেছে। তো বাংলাদেশের লোকের এখন কিন্তু কোনো আর পথ থাকবে না। এখনো যদি লোকে ভাবে যে বাবা আমার গায়ে তো আঁচড় লাগে না, কালকে তোমার গায়ে লাগবে, এই লোককে যদি না ফেলো, আর এই মানে ইরানের মতো এইখানেও এইবার একটা কাউন্টার রেভলিউশন যদি না, কেন ইরানেও তো ইসলামিক রেভলিউশন করে 79 এরা পাওয়ার আসছিল, তারপর এখন কাউন্টার রেভলিউশন হচ্ছে। বাংলাদেশ টুডে নিডস এ কাউন্টার রেভলিউশন, সিরিয়াস কাউন্টার রেভলিউশন। অনেক হয়েছে, 1.5 বছর এই হুজুর অনেক দেখা হয়েছে, দেশটার কি অবস্থা হয়েছে, এবার পিটা এদের বাইর কর, সোজা হিসাব, বাংলা হিসাব, বাংলা ধোলাই দাও, এবং ইউনূস সাহেবকে সব থেকে আগে ধরো, ধরে ওর যত টাকা পয়সা আছে এইটা মানে এই মিয়া তুমি এটা দেশের তহবিলে দাও। আর সালা 85 বছরে আর কত ভোগ করবো মিয়া? হ্যাঁ, এবার যাও, তোমরাও করো, সন্ন্যাস গ্রহণ করো, যাও বেহেশতে যাও, বহুত হয়েছে। টাকা পয়সা যেটা করছো 30-40 হাজার কোটি টাকা বা আরো বেশি দেশে দিয়ে যাও, ঠিক আছে? একদম শেষের দিকে আমি শুধু শেষ একটা প্রশ্ন করবো, যদি এটা একটু ছোট করে উত্তর দেন। সেটা হচ্ছে যে একদিকে তো ভারত দখল করার জন্য ভারত বিদ্বেষ তৈরি করে বসে আছে, ভারত যে কোনো সময় দখল করবে, ইউনূসের জোট, এদিকে আবার মিয়ানমার সীমান্তের ঝামেলা। তো কোনটা আগে দখল করতে যাবে? ভারত আগে দখল করবে না কি? মানে ভাই, মায়ানমারের সৈন্যবাহিনী এই লুঙ্গি বেড়ে যুদ্ধ করে, জানো তো? ওদের ন্যাশনাল ড্রেস কিন্তু লুঙ্গি, হ্যাঁ, লঞ্জি বলে ওরা। তো ওই লুঙ্গিওয়ালা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে ভয় পায় ওয়াকার সাহেব। আর ওয়াকার সাহেব যেই আর্মির জেনারেল, আর্মি আর যাই করে কোনোদিন যুদ্ধ করবে না, ওই জাতিসংঘে গিয়ে ডলার পাউন্ড কামাবে, তার জন্য এই আর্মিটাকে শেষ করে ছেড়ে দিছে এই লোকগুলি। এই তারেক সিদ্দিকী বললো না, ওই ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন, আর এই ওয়াকার সাহেব এরা শুধু টাকা পয়সা করছে, এই আর্মিটাকে শেষ করে ছেড়ে দিচ্ছে। ইজ নো আর্মি এনিমোর। এরা তো আরাকান আর্মির সামনে দাঁড়িয়ে দিকে ভয় পায়, যেটা একটা গেরিলা গ্রুপ, আর ইন্ডিয়ার সাথে যুদ্ধ করবে। ওয়েলকাম, আই মোস্ট ওয়েলকাম, আসো। এগুলি বলে লাভ নেই, এগুলি ফালতু হইচই। এগুলি হচ্ছে কি জানো, মাঠ গরম করে দেশের ভিতরে, এগুলি হচ্ছে মোবিলাইজেশন ট্যাকটিক্স, যে দেশের ভেতরে ইন্ডিয়া 7 সিস্টার দখল করো। আরে 7 সিস্টার, আজকে তো আসামে বিহু উদযাপিত হচ্ছে, যাও বিহু খাও, বিহুর দিনে গিয়ে পিঠা টিঠা খাও, ওইখানে গিয়ে হাসনাথ সার্জিসে বলো না যে আসামের লোক তোমাদের এখানে ওয়েলকাম করে। বাংলাদেশি শুনলে জুতা দিয়ে পিঠায়, কেন? ওদের ভয় তো হয়েছে যে এরা এসে এরা সংখ্যাধিক্য হয়ে যাবে। আসাম থেকে তো এই গন্ডগোলটা শুরু হয়েছে, যেটা আজকে বিজেপি বিভিন্ন জায়গায় এই যে নতুন করে ভোটার লিস্ট, নতুন করে অমুক, নতুন করে তমুক, স্টার্টেড উইথ আসাম। আসামে এনআরসি দিয়ে এটা শুরু হয়েছে। কেন? যে আসামের লোকের একটা প্রবল ভয় অসমিয়াদের যে বাঙালি এখানে মেজরিটি হয়ে যাবে, এই জন্য ওখানে বাংলাদেশ শুনলে রে 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 করে ওঠে। তো এই জায়গাতে দাঁড়ায়, এবং এই বাংলাদেশি বলে
যে এইসব পূর্ববঙ্গীয় মুসলিম বা পূর্ব বাংলার হিন্দু অনেক আগে বা আসাম এসছে, তারাও মারধর খায় বাংলাদেশি সন্দেহ। এদেরকে এখানে ওয়েলকাম করবে? তো বলো যে 7 সিস্টার দখল করতে, এগুলি সব ফালতু কথা। এগুলি মাঠ গরম করার জন্য, মাঠ দখলে রাখার জন্য। এদের যেটা সব থেকে সনাতনী হত্যা কিন্তু বন্ধ হচ্ছে না। না, এটাও একটা পলিটিক্যাল পারপাসে, এটা জামাতের খেলাটাকে একটা টেরার ক্রিয়েট করে রাখছে। তারপরে হিন্দুদের বলবে যে এইবার আমাদের ভোট দাও, নাহলে দেশে থাকতে পারবে না। প্রথমে কয়েকটা অ্যাকশন করলো, 5-6টা এরকম, 10টা এরকম অ্যাকশন হলো, এবং এরকম অ্যাকশন মাঝে মাঝেই হবে, প্রত্যেক সপ্তাহে 1-2টা হবে, যাতে করে এটা চোখের সামনে হিন্দুদের থাকে। তারপরে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলবে, দেখো মিয়া, যদি আমাদের ভোট টোট না দাও তাহলে খবর আছে তোমাদের।